মুভির প্রথম দৃশ্যে আমরা দেখি একজন স্নাইপার পারফেক্ট ক্যালকুলেশন করে একজন সৈনিকের মাথা লক্ষ্য করে একটি শট নেয় এবং সাথে সাথে সৈনিকটির মাথায় গুলি লাগে এবং সে মারা যায়। দেখতে এটি সাধারণ মনে হলেও স্নাইপারকে কিন্তু এই জায়গায় পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। হ্যালো বন্ধুরা, যখন কারো পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সেই সাধারণ ব্যক্তির ভয়ঙ্কর রূপ দেখা যায়। আজকে আমি তোমাদের এক্সপ্লেইন করব একটি অসাধারণ অ্যাকশন মুভি স্নাইপার দ্য হোয়াইট রেবন। এই মুভিতে আমরা একজন সাধারণ শিক্ষক কিভাবে ভয়ঙ্কর স্নাইপার কিলারে পরিণত হয় তাই দেখতে পাবো। তারপর আমরা ঘটনার কিছুদিন আগে চলে যাই। আমরা ইউক্রেনের একটি শান্তিপূর্ণ এলাকায় ছোট্ট একটি ঘর দেখতে পাই, যেখানে ম্যাকলো তার স্ত্রী নাস্তিয়াকে নিয়ে সুখে জীবনযাপন করছে। নাস্তিয়ার ছবি আঁকার শখ রয়েছে এবং অন্যান্য হাতের কাজেও সে বেশ পটু। আর ম্যাকলো গণিতের একজন দক্ষ শিক্ষক। ম্যাকলো বাড়ি থেকে অনেক দূরে বাচ্চাদের একটি স্কুলে গণিত শিক্ষা দেয়। ম্যাকলো খুবই শান্ত এবং ভদ্র একজন শিক্ষক, তাই সকল শিক্ষার্থীরা তাকে ভীষণ ভালোবাসত। কিন্তু ইভান নামে একটি দুষ্টু ছেলে ছিল যে ম্যাকলোকে স্কুলে বিরক্ত করত ও তার কথা মানত না। ম্যাকলো তার নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সে স্কুলে লাঞ্চ টাইমে জানতে পারে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে। এই হামলার পর রাশিয়া ইউক্রেনের অনেক স্থান দখল করে নিয়েছে। ম্যাকলো যখন বাড়ি ফিরে আসে, একজন সাংবাদিক আসে তাদের ইন্টারভিউ নিতে। সে জানতে চায় ম্যাকলো কেন শহর থেকে এতটা দূরে বসবাস করছে। আসলে ম্যাকলো এবং তার স্ত্রী নিরিবিলি এবং শান্তিপূর্ণ জায়গা পছন্দ করে, যেখানে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, না আছে কোনো স্মার্টফোন। তাদের বাড়ির সামনের উঠানে একটি হোয়াইট সিম্বল দেখতে পেয়ে সাংবাদিক প্রশ্ন করলে নাস্তিয়া জানায় এটা হোয়াইট রেবন নামে একজন দেবতার সিম্বল, যা তাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। এবং এখানে আমরা জানতে পারি যে ম্যাকলোর স্ত্রী গর্ভবতী। এই খবর শুনে তারা স্বামী স্ত্রী খুশিতে মেতে ওঠে। নাস্তিয়া ম্যাকলোকে একটি কাঠের পুতুল দেয় এবং এটা সবসময় তার সাথেই রাখতে বলে। পরের দিন ম্যাকলো তার স্ত্রীকে নিজের উপর খেয়াল রাখতে বলে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার পথে ম্যাকলো কিছু সৈন্যকে দেখতে পায়। এ বিষয়টি সে গুরুত্ব দেয় না, কিন্তু সে যখন তার স্কুলে প্রবেশ করে তখন সে দেখতে পায় পুরো স্কুল ফাঁকা। বিষয়টা তার অদ্ভুত মনে হয়। এরপরে টেলিভিশনের খবরে সে দেখতে পায় রাশিয়ানরা তাদের শহর দখল করে নিয়েছে। মুহূর্তের মধ্যে ম্যাকলোর মনে পড়ে যায় আসার পথে সে দুজন সৈনিককে দেখেছিল, তারা ছিল রাশিয়ান সৈনিক। সে তাড়াহুড়া করে তার গর্ভবতী স্ত্রীর চিন্তায় পাগল হয়ে বাড়ির দিকে যেতে থাকে। ম্যাকলোর বাড়ি ফিরে দেখতে পায় তার স্ত্রীর উপর রাশিয়ান সৈনিকরা অত্যাচার করছে। ম্যাকলো তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে সৈনিকরা তাকেও মারতে শুরু করে। ম্যাকলো তাদের কাছে অনুরোধ করে তারা যেন তার স্ত্রীকে ছেড়ে দেয়, কারণ তার স্ত্রী গর্ভবতী। কিন্তু সৈনিকরা তার কথা শোনে না, তার স্ত্রীকে মারতে থাকে। এরপর তারা বাড়িতে আগুন লাগিয়ে চলে যেতে শুরু করে। নাস্তিয়া তাদের ঘরে আগুন দেখে রাগান্বিত হয় এবং একটি পাথর তুলে সৈনিকের উপর মারার চেষ্টা করে। কিন্তু বিপরীত দিক থেকে রাশিয়ান সৈনিক নাস্তিয়াকে গুলি করে এবং নাস্তিয়া সেখানে মৃত্যুবরণ করে। গর্ভবতী স্ত্রীর মৃত্যুতে সে অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। কয়েক ঘন্টা এভাবে চলার পর সেখানে দুজন ইউক্রেনের সৈনিক উপস্থিত হয়। সৈনিক দুজন ম্যাকলোর পরিচয় নিশ্চিত হয়ে ম্যাকলোকে সাহায্য করে নাস্তিয়াকে কবর দিতে। নাস্তিয়ার মৃত্যুর পর ম্যাকলোর জীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, কারণ তার ছিল না কোনো পরিবার, ছিল না কোনো বাড়িঘর। ইউক্রেনের সৈনিকরা তা বুঝতে পেরে তাকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে আসে। ম্যাকলো তার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে চায়। সৈনিকটি যখন ম্যাকলোকে তাদের সিনিয়র অফিসারের কাছে নিয়ে যায় তখন সে ম্যাকলোকে দেখে বিরক্ত হয় এবং তাকে সেনাবাহিনীতে নিতে মানা করে। কর্নেল মনে করেছিল ম্যাকলো কোনো গুপ্তচর হতে পারে, কিন্তু ম্যাকলো কর্নেলকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর কর্নেল তাকে একটি সুযোগ দেয় এবং পরের দিন থেকে ম্যাকলোর প্রশিক্ষণ শুরু হয়। ম্যাকলো একজন সাধারণ মানুষ ছিল, তাই প্রশিক্ষণের সময় তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সহকারী কর্নেল ম্যাকলোকে বন্দুক ডিসেম্বল করা শেখায়, কিন্তু সে ঠিকমতো করতে পারছিল না। সেখানে থাকা সবাই বলতো ম্যাকলো কখনো ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু সে সবার কথায় কান না দিয়ে কঠোর পরিশ্রম করতে থাকে। রাতে সে তাদের সহকর্মীদের তার আসল নামে ডাকতে মানা করে, কারণ সে একটি কোড নেম রেখেছিল। সে তাকে সেই কোড নেম ধরে ডাকতে বলে। এই কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে, কারণ কোড নেম এত সহজে পাওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। এই কথা শুনে ম্যাকলো প্রশিক্ষণে আরো বেশি পরিশ্রম করতে থাকে। একদিন তাদের সিনিয়র সবাইকে ডাকে, কারণ তাদের স্নাইপার সৈনিকের সংখ্যা খুব কম ছিল, সেই সংখ্যা বৃদ্ধি করতে হবে। তার জন্য তাদের ভিতর কে কে স্নাইপার সৈনিক হতে চায় তা জানতে চায়। সৈনিকদের মধ্যে থেকে কয়েকজন সামনে এগিয়ে আসে, তাদের মধ্যে ম্যাকলো ছিল। ম্যাকলোকে দেখে সবাই হাসাহাসি করছিল, কারণ সে ঠিকমতো বন্দুক ডিসেম্বল করতে পারতো না। এবং সিনিয়র অফিসার ম্যাকলোকে বলে, তুমি আগে উপযুক্ত হও। ম্যাকলো সিনিয়র অফিসারের কাছে একটি সুযোগ চায় এবং বলে সে চোখ বন্ধ করে কাজটি 20 সেকেন্ডের মধ্যে
করে দেবে। ম্যাক্লোর আগ্রহ দেখে সিনিয়র অফিসার তাকে সুযোগ দেয়। সিনিয়র অফিসারের একটি বন্দুক বের করে দেয় এবং বন্দুকটি ডিসেম্বল করতে বলে। ম্যাক্লো চোখ বন্ধ করে মাত্র 18 সেকেন্ডে বন্দুকটি ডিসেম্বল করে দেয় এবং সে স্নাইপার প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়। প্রশিক্ষণ চলাকালীন সময় সবাইকে যখন নতুন মডেলের আধুনিক বন্দুক ও গুলি দেওয়া হয়, সেখানে ম্যাক্লোকে একটি পুরাতন মডেলের বন্দুক দেওয়া হলে সে তার প্রতিবাদ জানিয়ে আধুনিক অস্ত্র দাবি করে। তখন তার সিনিয়র অফিসার তাকে বলে, আধুনিক অস্ত্র এত সহজে পাওয়া যায় না। যদি তুমি আধুনিক মডেলের বন্দুক চাও তাহলে তোমাকে তার উপযুক্ততা প্রমাণ করতে হবে। ম্যাক্লোর কাছে কোনো বিকল্প ছিল না, তাকে যেটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময় প্রশিক্ষক সকলকে বলে যে স্নাইপারের সামনে যে পরিস্থিতি আসুক না কেন তাকে স্থির থাকতে হবে এবং সে 1 ইঞ্চিও নড়তে পারবে না। যত বাধাই আসুক না কেন তাদের লক্ষ্যে স্থির থাকতে হবে, কারণ সামান্য ভুলের কারণে বিরোধী দল তাদের পজিশন জেনে যেতে পারে, যার ফলে পুরো টিমকেই সমস্যায় পড়তে হবে। প্রশিক্ষণের নিয়ম হচ্ছে যেখানে আছে তাকে সেই অবস্থানেই থাকতে হবে। স্থান পরিবর্তন বা নড়াচড়া করলে তাকে সরাসরি ট্রেনিং থেকে বাদ দেওয়া হবে। এরপর যখন প্রশিক্ষণ শুরু হয় তখন সিনিয়র অফিসার সবার সামনে এক এক করে গুলি চালালে বাকি সৈনিকরা গুলির শব্দে নড়াচড়া করে ওঠে, কিন্তু ম্যাক্লো নিজের লক্ষ্য ঠিক রাখে। পরবর্তী ট্রেনিংয়ে স্নাইপারদের একবার লক্ষ্যবস্তু দেখানো হয়, তারপর তাদের চোখ ঢেকে দেওয়া হয়, তারপর তাদের অনুমান করে টার্গেট শুট করতে বলা হয়। সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হলেও ম্যাক্লো ব্যর্থ হয়, কারণ তার বন্দুকটি ছিল অনেক পুরনো। এই বন্দুক দিয়ে লক্ষ্যভেদ করা মোটেও সম্ভব ছিল না। পরবর্তী ট্রেনিং আরও কঠিন ছিল, কারণ সিনিয়র অফিসার ফ্লেয়ার ছাড়ার সাথে সাথে তার আলোতে স্নাইপারদের নির্দিষ্ট টার্গেটে শুট করতে হবে। এখানে কেউ নির্দিষ্ট টার্গেটে শুট করতে পারে না, কিন্তু ম্যাক্লো একটু দেরিতে শুট করে, কারণ প্রথমে সে ফ্লায়ারের আলোতে লক্ষ্যবস্তুর দূরত্ব অনুমান করে এবং তার অঙ্কের জ্ঞান ব্যবহার করে একটি নিখুঁত শট মারে। তার এই অসাধারণ দক্ষতা দেখে সবাই মুগ্ধ হয় এবং তার পছন্দের কোড নেম রেবন দেওয়া হয়। ম্যাক্লোর প্রশিক্ষণ শেষ হয়ে যায়, এবার রেজাল্টের পালা। সেখানে কর্নেল ম্যাক্লোকে স্যালুট করে এবং তাকে জানায় পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে এবং খুশির ব্যাপার এই যে সে সর্বোচ্চ মার্ক পেয়েছিল। কিছুদিন পর কর্নেল ম্যাক্লোর কাছে আসে এবং তার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে বলে, কারণ আজ তাদের একটি মিশনে যেতে হবে। খবর আছে যে কিছু রাশিয়ান সৈনিক একটি চেকপোস্ট দখল করে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ম্যাক্লোর দল সেখানে উপস্থিত হয় এবং নিজেদের অবস্থান নিয়ে নেয়। ঠিক তখনই সেখানে একটি গাড়িকে দেখতে পায় এবং গাড়িটি চেকপোস্টের দিকে যাচ্ছিল। রাশিয়ান সৈনিকরা গাড়িটিকে থামিয়ে ভেতরে থাকা মানুষদের বাইরে আসতে বলে ও তাদের পাসপোর্ট পরীক্ষা করে এবং গাড়িটি তল্লাশি চালায়। সব ঠিকঠাক থাকাতে তাদের যেতে দেয়, কিন্তু তাদের পাসপোর্টগুলি তাদের নিজেদের কাছে রেখে দেয়। যখন সাধারণ মানুষগুলো প্রতিবাদ জানায় তখন রাশিয়ান সৈনিকরা তাদের প্রচুর মারধর করে। এই দৃশ্য দেখে কর্নেল তার স্নাইপার টিমকে গুলি করতে আদেশ দেয়, আর মুহূর্তেই বিরোধী দলের উপর নিখুঁত শট নেওয়া হয়, কিন্তু একজন বেঁচে যায় এবং সে একটি মেয়েকে জিম্মি করে ফেলে। কিন্তু কর্নেল তার নিখুঁত শটে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারা খুব দ্রুত মিশনটি কমপ্লিট করে ফেলে, অর্থাৎ রাশিয়ানদের বিরুদ্ধে প্রথম মিশনে তারা সাকসেসফুল হয়। মিশন কমপ্লিট করে যখন তারা ক্যাম্পে আসে তখন ম্যাক্লো দেখতে পায় তার সাথে থাকা অনেক সৈনিক ক্যাম্পে নাই। সে জানতে পারে তারা অন্য একটি মিশনে গিয়েছে এবং সে রেস্ট নেওয়ার সময় তার স্ত্রীর দেওয়া পুতুলটিকে দেখতে পায়। পরদিন সকালে সে জানতে পারে রাতে সেই মিশনে তার অনেক সহযোদ্ধা নিহত হয়েছে এবং তাদের সবাইকে একজন রাশিয়ার স্নাইপার হত্যা করেছে। সেই স্নাইপারের নাম শেরি। সে ছিল রাশিয়ান স্নাইপারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। তার ক্ষমতা ছিল সে 5 কিলোমিটার দূরে থাকা বস্তুকে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। কিছুদিন পর আবার নতুন একটি মিশনে ম্যাক্লো তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছার পর তারা চারপাশে মাইনে পেতে দেয় এবং নিজেদের অবস্থান নিয়ে নেয়। কিছুক্ষণ পর রাশিয়ান সৈনিকরা সেই জায়গায় পৌঁছালে রাশিয়ান সৈনিকদের মধ্যে ম্যাক্লো ইভানকে দেখতে পায়। ইভান ছিল সেই ছেলেটি যে ম্যাক্লোকে স্কুলে বিরক্ত করত। বর্তমানে সে রাশিয়ান আর্মিতে যোগদান করেছে। কর্নেল রাশিয়ান সেনাদের উপর আক্রমণ করতে বললে ম্যাক্লো সামান্য দ্বিধাবোধ করলে মুহূর্তের মধ্যে তার দ্বিধাবোধ কাটিয়ে নিখুঁত একটি শট নেয় এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে যায়, যার ফলে সব রাশিয়ান সৈন্য মৃত্যুবরণ করে। ইভানের মৃত্যুতে ম্যাক্লো কষ্ট পায়। কর্নেল ম্যাক্লোকে জিজ্ঞেস করে শট নিতে সে কেন দেরি করেছে। তখন ম্যাক্লো কর্নেলকে ইভানের কথা বলে। তখন কর্নেল তাকে বলে তারা সবাই দেশের জন্য যুদ্ধ করছে, তাই মন খারাপ করার কিছু নেই। মিশন শেষ করে তারা ঘাঁটিতে চলে যায়।
কর্নেল তার পরিবারের ছবি ম্যাকলোকে দেখায় এবং বলে তার পরিবারের 3 জন সদস্য রয়েছে। কর্নেলের 2 মেয়ে এখনো জানে না যে তার বাবা একজন সৈনিক। ম্যাকলো তখন তার নিজের গল্প বলে যে কিভাবে রাশিয়ান সৈনিকরা নির্মমভাবে তার স্ত্রীকে হত্যা করেছিল। তারা সবাই পরবর্তী মিশনে বেরিয়ে পড়ে। এই মিশনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা খবর পেয়েছিল রাশিয়ান সৈন্যদের একটি দল এই পথ দিয়ে যেতে চলেছে। কর্নেল এবং ম্যাক্রো সেই জায়গায় পৌঁছায় এবং তাদের নিজেদের পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা দুজন রাশিয়ান সৈনিককে দেখতে পায় যারা দলের বাকি সদস্যদের আসার জন্য অপেক্ষা করছিল। ম্যাক্রো লক্ষ্য করে দেখতে পায় সেই সৈনিকদের ভিতর একজন সেই ব্যক্তি যে তার স্ত্রীকে হত্যা করেছিল। সে লোকটি এখন ম্যাক্রোর নিশানায় ছিল। সে শুট করার জন্য কর্নেলের কাছে অনুমতি চায় কিন্তু কর্নেল তাকে অনুমতি দেয় না, বরং অপেক্ষা করতে বলে। ম্যাক্রো যে কারণেই হোক তার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে চায়, তাই সে আবারও কর্নেলের কাছে শুট করার জন্য অনুমতি চাইলে কর্নেল আবারও তাকে অপেক্ষা করতে বলে। কিন্তু ম্যাক্লোর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে শুট করে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেয়। লোকটি মারা গেল, তার সাথে সৈন্যরা তাদের অবস্থান জেনে যায় এবং তারা সচেতন হয়ে যায়। সেখানে উৎপেতে বসেছিল রাশিয়ার সবচাইতে ভয়ঙ্কর স্নাইপার শেরিও তাদের অবস্থান জেনে যায়। কর্নেল জানতো শেরি আশেপাশের কোথাও রয়েছে, তাই সে দূরবীনের মাধ্যমে শেরির অবস্থান জানার চেষ্টা করছিল। কিন্তু কর্নেল তার অবস্থান জানার আগে শেরির একটি গুলি তার বুকে লাগে ও কর্নেল সাথে সাথে মারা যায়। ম্যাক্লো বুঝতে পারে তার একটা ছোট ভুলের জন্য কর্নেলকে জীবন দিতে হলো এবং রাশিয়ান সৈনিকরা তাদের অবস্থান জেনে গেছে। ম্যাক্লোদের লক্ষ্য করে রাশিয়ান সৈনিকরা প্রচন্ড গুলি করতে থাকে, যার ফলে সে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। সে কর্নেলের মৃতদেহ নিয়ে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসে এবং কিছুক্ষণের মধ্যে তাদের ক্যাম্পে চলে আসে। কর্নেলের মৃত্যুতে সে খুবই অনুতপ্ত কারণ সে নিজেকে কর্নেলের হত্যার জন্য দায়ী করে এবং প্রতিজ্ঞা করে শেরিকে হত্যা করে সে কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। কিছুক্ষণ পর ম্যাক্লো জানতে পারে রাশিয়ান 2 জন স্নাইপার সৈনিক কাছাকাছি কোথাও ডেরা পেতেছে। ম্যাক্লো লোকেশনে পৌঁছে তাদের উপর নজর রাখে। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এই সময় একজন রাশিয়ান সৈনিক হালকা মাথা তুলে আর এই সামান্য ভুলের কারণে ম্যাক্লো তার লোকেশন জেনে যায় এবং লক্ষ্যভেদ করে ফেলে। এভাবেই সে আরো একজনের মাথা ফুটো করে দেয়। যদিও একটি গুলি ম্যাক্লোর শরীরে আঘাত করেছিল কিন্তু সে হার মানে নাই। সে অবস্থায় ম্যাক্লো গোপন ঘাঁটিতে ফিরে আসে এবং নিজের শরীরটাকে কিছুটা বিশ্রাম দেয়। এই সময় ম্যাক্লোকে সেনাবাহিনী মেজর কল দেয় ও তাকে জানায় কর্নেলকে যে স্নাইপার হত্যা করেছিল তার লোকেশন জানতে পেরেছে। এটা শুনে ম্যাক্লো তার মেইন ক্যাম্পে ফিরে আসে। মেজর সবাইকে সেই স্নাইপার সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় ও বলে এই স্নাইপারের নাম শেরি। সে রাশিয়ার সবচাইতে দক্ষ স্নাইপার। সে এরই মধ্যে 6 জন ইউক্রেনের দক্ষ স্নাইপারকে হত্যা করেছে। তাদেরকে মেজর সতর্ক করে দেয় শেরিকে হালকা করে নেওয়া উচিত হবে না, কারণ সে সাধারণত তার অবস্থান পরিবর্তন করে না, বরং একটি নির্দিষ্ট জায়গা থেকে শত্রুদের একাধারে হত্যা করে। মিশনে যাওয়ার আগে মেজর একটি পরিকল্পনা করে। পরিকল্পনাটি হচ্ছে সেখানে 2 দল বিভক্ত হয়ে একসাথে হামলা করবে। এক দল সামনাসামনি যুদ্ধ করবে, 2 নম্বর দল পেছন দিক থেকে হামলা করবে এবং ম্যাক্লোর বিল্ডিং এর ভেতর ঢুকে শেরিকে হত্যা করবে। মেজরের পরিকল্পনা অনুযায়ী তারা সবাই শেরি যেখানে অবস্থান করছিল সেখানে অবস্থান নেয় এবং পরিকল্পনা অনুযায়ী একদল সামনাসামনি যুদ্ধ করে ও পরবর্তী দল পিছন দিক থেকে লক্ষ্য রাখে। আর ম্যাক্লো এই সুযোগে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। বিল্ডিং এর ভেতর শেরি ছাড়া আরো স্নাইপার অবস্থান করছিল। তাদের কয়েকজনকেও ম্যাক্লো হত্যা করে। পরিকল্পনা অনুযায়ী সে দলের অন্যদের কাছে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রাশিয়ান সৈনিকদের একসাথে হত্যা করে। শেরি লক্ষ্য করে তার কোনো সৈনিক তাকে রিপোর্ট করছিল না, তাই তার মনে কিছুটা সন্দেহ সৃষ্টি হয় এবং সে বিল্ডিং এর ছাদে চলে আসে, যেখানে আগে থেকেই তার দলের একজন স্নাইপার ছিল কিন্তু সে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। শেরি দ্রুত তার হেড অফিসে যোগাযোগ করে এবং বলে ইউক্রেনের সৈনিকরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে ব্যাকআপের জন্য আরো সৈন্য চায়। হেড অফিস বলে যে ব্যাকআপ পৌঁছাতে 10 মিনিট সময় লাগবে। সেখান থেকে সে দ্রুত তার পজিশনে ফিরে যায় কিন্তু সেখানে একটি পুতুল দেখতে পায়। সেই পুতুলটি ছিল ম্যাক্লোর, যা তার স্ত্রী তাকে উপহার দিয়েছিল। শেরি বুঝার আগেই ম্যাক্লো শেরির উপর আক্রমণ করতে থাকে এবং ছুরি দিয়ে একাধিকবার তাকে আঘাত করে এবং শেরি মারা যায়। তাদের এই লড়াইয়ের কারণে বিল্ডিং এ থাকা আরেকজন স্নাইপার সতর্ক হয়ে যায়, কিন্তু কিছু করার আগেই ম্যাক্লো তার দিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে, যার বিস্ফোরণে দ্বিতীয় স্নাইপারও মারা যায়। অন্যদিকে শেরি যে ব্যাকআপ
ব্যাকআপ দলটি ডেকেছিল তারা পৌঁছে যায়, কিন্তু তারা জানতো না যে শেরি ইতোমধ্যে মারা গেছে। তারা শেরির কাছে কল করে, কিন্তু কলটি রিসিভ করে ম্যাক্রো এবং তাদেরকে বলে ম্যাক্রো শীঘ্রই তারা মারা পড়তে চলেছে। ম্যাক্রো তখন গাড়ির ড্রাইভারকে লক্ষ্য করে একটি গুলি করে এবং গাড়িটি থেমে যায়। রাশিয়ান সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তারা গাড়ি থেকে নামতেই ইউক্রেনের সৈন্যরা একাধারে গুলি করতে থাকে এবং সবাইকে হত্যা করে, আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। এরকম আরো চমৎকার মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে চাইলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতো এখানেই বিদায়।